আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আজকে এলাম, যে আপনারা অনেকেই ফেসবুকে, একাধিক সংবাদ মাধ্যমে, বিভিন্ন পোর্টালে, ইউটিউব চ্যানেলে খেয়াল করেছেন যে গত 5ই অক্টোবর কুচবিহার থেকে একটা পদযাত্রা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে, এবং সেই পদযাত্রা আগামী 24শে অক্টোবর নবান্নে এসে শেষ হবে। তারপর তারা মুখ্য সচিব বা সম্ভব হলে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী এনাদের কাছে স্মারকলিপি দেবেন, এরকমটাই ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের যুক্ত হওয়ার প্রাসঙ্গিকতাটা কোথায়? পূর্বতন বামফ্রন্ট সরকার 2008 সালে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এনেছিলেন, এবং আমরা যারা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত, প্রতি মাসে বেতনের সঙ্গে বা পেনশনের সঙ্গে যে 500 টাকা চিকিৎসা ভাতা পেতাম, সেই চিকিৎসা ভাতাটা না নিয়ে আমরা এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারি। অর্থাৎ সোজা কথায় বছরে 6000 টাকা প্রিমিয়াম দিয়ে একটা সরকার পরিচালিত মেডিক্লেম পলিসিতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি। শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই WBCS, এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা কিন্তু কার্যকর হয়নি, দীর্ঘদিন ধরে দাবি আছে। আপনারা প্রত্যেকেই জানেন, মাননীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদ তারা আনলিমিটেড মেডিকেল রিইম্বার্সমেন্টের সুযোগে শব্দচয়নে যথেষ্ট সতর্ক থেকেই বলছি, কার্যত রাজকোষকে লুট করেন। মাননীয় বিচারপতিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেন, পছন্দের একাধিক বিচারপতিকে বিদেশে নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসার সুযোগ পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার ভূমিকা নিয়েছেন, বেআইনিভাবে বিপুল অর্থ ব্যয় করেছেন, এরকম উদাহরণও আছে। এবং বিনিময়ে সংশ্লিষ্ট বিচারপতি রায় দেওয়ার সময় রাজ্য সরকারের চাহিদা পূরণ করেছেন, এরকম উদাহরণও আছে। পদস্থ সরকারি আমলা যারা, তারা বা তাদের পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য দুটো সুযোগ আছে। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, যেহেতু IAS এবং IPS অফিসাররা কেন্দ্রীয় সার্ভিসের আমলা। দ্বিতীয় যে সুবিধেটা আছে সেটা হচ্ছে তারা কোনো রকম প্রিমিয়াম না দিয়ে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারেন। তারপরে নিয়ম বহির্ভূতভাবে আমলাদের এবং তার পরিবারের লোকজনের চিকিৎসার জন্য রাজ্য সরকার কার্যত দুহাত উপুড় করে দেন। তাহলে শিক্ষক শিক্ষাকর্মীদের মাসিক 500 টাকার স্বাস্থ্য ভাতা দিয়ে রাজ্য সরকার কেন হাত গুটিয়ে নেবেন? এবং সবথেকে বড় কথা, যে কোনো বিষয়ে রাজ্য সরকারকে কোনো আবেদন করলেই রাজ্য সরকার বলেন তাদের কাছে অর্থ নেই, তা সেজন্য তারা দিতে পারছেন না। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা রাজ্য সরকারের অন্যান্য বেসরকারি মেডিক্লেম পলিসির মতোই একটা অত্যন্ত লাভজনক স্কিম। আমি একটি তথ্য আপনাদের সামনে হাজির করি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 16 বছর চলছে। এই 16 বছরে ক্লেম মেটাতে রাজ্য সরকার খরচ করেছেন 256 কোটি 78 লক্ষ টাকা। আর প্রতি বছর প্রিমিয়াম বাবদ বছরে 6000 টাকা হিসেবে সরকার আয় করেন 134 কোটি টাকারও বেশি। অর্থাৎ 2 বছরের প্রিমিয়ামের টাকায় রাজ্য সরকার
16 বছরের ক্লেম মেটানোর জন্য যে অর্থ 256,78,00,000 টাকা মিটিয়েও কিছু টাকা রাজকোষে পড়ে আছে এবং 14 বছরের প্রিমিয়ামের টাকা রাজকোষে এই প্রকল্পের লাভ হিসেবে গিয়েছে। অর্থাৎ এটা সরকারের একটা লাভজনক প্রকল্প। তা সেই প্রকল্পে বার্ষিক 6,000 টাকা প্রিমিয়াম দিয়ে মাসিক 500 টাকার স্বাস্থ্য ভাতা ফোরগো করে শিক্ষক শিক্ষাকর্মীরা যদি আসতে চান, তাহলে রাজ্য সরকারের আপত্তিটা কোথায়? এখানে তো তাকে বাড়তি 1 পয়সা খরচ করতে হচ্ছে না। শিক্ষক শিক্ষাকর্মীদেরও তো সপরিবারে সরকারি স্কিমে চিকিৎসা পাওয়ার অধিকার আছে। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তি কোনো দয়ার দান বা কোনো অনুকম্পা নয়, এটা তাদের অধিকার। এই অধিকারটা তাদের দিতে, এটা তো একটা সামান্য বিষয়, এটা দিতে রাজ্য সরকারের এত কুণ্ঠা কেন? দীর্ঘদিন ধরে এ নিয়ে দাবি আন্দোলন চলছে। আমাদের সংগঠন গত 7ই জুলাই, এর আগে একাধিক স্মারকলিপি আমরা দিয়েছি। গত 7ই জুলাই আমরা আবার মুখ্য সচিবের কাছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কিছু সংস্কার সাধন এবং এই স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মী যারা এখনও এই স্কিমের অন্তর্ভুক্ত নন, তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবি করেছি। দাবি পূরণ বা দাবি নিয়ে আলোচনা তো বাদ দিন, সরকার সৌজন্যমূলকভাবে এই চিঠির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি বা সৌজন্যমূলক প্রাপ্তি স্বীকারটুকুও করেননি। ফলে অনুপ সাউ, শ্রীমন্ত ঘোষ, লুৎফুল হক, সিদ্ধানন্দ পুরকাইত, অরুণ দাস, এদের মতো একগুচ্ছ শিক্ষক এবং শিক্ষাকর্মী, তরুণ শিক্ষক, তরুণ শিক্ষাকর্মী, তারা আমার ভাতৃপ্রতিম। তারা গত 5 তারিখ থেকে কুচবিহারের সাগরদিঘি ডিআই অফিস থেকে পদযাত্রা শুরু করেছেন। আজকে গাজলে গতকাল রাতে 9ম দিনে তারা এসে পৌঁছেছিলেন। আজকে 10ম দিন। আজকে তাদের পদযাত্রা গাজল থেকে আদিনা হয়ে মালদার দিকে রওনা হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় তাদের মালদা পৌঁছানোর কথা। এবং একটা আনন্দের খবর যে শিক্ষক আন্দোলনে একটা সর্বভারতীয় পরিচিত চরিত্র এবং পশ্চিমবাংলার শিক্ষক আন্দোলনে একটা নাম, দীনবন্ধু বিদ্যাভূষণ, তিনি আজকে গাজল থেকে মালদা পর্যন্ত এই পদযাত্রায় তিনি নিজে ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন। আমি দীনবন্ধু বিদ্যাভূষণ মহাশয়কে খুব শ্রদ্ধা করি তার এই সংগ্রামী মানসিকতার জন্য এবং দীর্ঘদিন শিক্ষকদের বিভিন্ন দাবিতে আন্দোলন করার জন্য। এবং সবথেকে বড় কথা, তার আন্দোলনের যে ক্ষেত্র, সেটা শুধু শিক্ষক বা শিক্ষাকর্মীদের পেশাগত স্বার্থের দিকে নিবন্ধ ছিল না কোনোদিন। তিনি সবথেকে বড় গুরুত্ব তার আন্দোলনে যেটা দিয়েছেন, সবসময় দেখেছি যেটা আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে সামগ্রিকভাবে ছাত্র ছাত্রী এবং যারা পড়ুয়া তাদের স্বার্থটা, তাদের স্বার্থে কি করা যায়, তাদের স্বার্থে সরকার কি পদক্ষেপ করতে পারে, তাদের স্বার্থে শিক্ষক শিক্ষাকর্মীরা কতটা যেতে পারে, এ ব্যাপারে কিন্তু তিনি বরাবর সোচ্চার ছিলেন এবং একজন সুশিক্ষক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। সেই দীনবন্ধু বিদ্যাভূষণ আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই এবং বিশ্বাস করি এই পদযাত্রাকে আজ থেকে একটা নতুন মাত্রা দিল এই দীনবন্ধু বিদ্যাভূষণের এই পদযাত্রায় যুক্ত হওয়া। এখন এই পদযাত্রা ব্যক্তিগত উদ্যোগে অনুপরা শুরু করেছিলেন গত 5 তারিখে। তারা বিভিন্ন সংগঠন এবং শিক্ষক শিক্ষাকর্মীদের আবেদন জানিয়েছিলেন পদযাত্রায় অংশগ্রহণ করতে, কিন্তু এখনো পর্যন্ত
শিক্ষক শিক্ষাকর্মীরা ব্যক্তিগতভাবে বা সংগঠনগতভাবে এই পদযাত্রায় যুক্ত হয়েছেন এমন কোনো তথ্য আমার কাছে নেই। আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে এই পদযাত্রায় যুক্ত করার, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের দাবিতে যে পদযাত্রা, সেই পদযাত্রায় যদি শিক্ষক শিক্ষাকর্মীরাই অংশগ্রহণ না করেন তাহলে কোন যুক্তিতে সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষাকর্মীদের হয়ে রুদালির ভূমিকায় অভিনয় করার আবেদন রাখব, এবং সে আবেদন সরকারি কর্মচারীরা মানবেনই বা কেন? যে কোনো আন্দোলনে কয়েকজন মানুষকে এগিয়ে আসতে হয়, এবং ওই কোচবিহার থেকে গাজল পর্যন্ত এই দীর্ঘ পদযাত্রায় অনুব্রা প্রত্যেকে শারীরিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত। তাদের পায়ে বড় বড় ফোস্কা পড়ে গেছে, সেখান দিয়ে রস বেরোচ্ছে, পায়ের নিচে চেটোতে বিভিন্ন রকম ক্ষত তৈরি হয়েছে, হাঁটুর অবস্থা খারাপ, হাঁটতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। জানি না তারা কুচবিহার থেকে নবান্ন এই দীর্ঘ 800 কিলোমিটার পথ কিভাবে আগামী দিনে হেঁটে আসবেন, কিন্তু তাদের যে জেদ এবং পেশাগত দাবির প্রতি তাদের যে অনমনীয় মনোভাব, এবং সবথেকে বড় কথা তাদের যে বিশ্বাস যে অধিকার অর্জন করে নিতে হয়, অধিকার কারো দয়ার দান নয়, অধিকার কেউ কাউকে দেয় না, সেই অধিকার অর্জনের লড়াইতে নেমেছেন। সেই লড়াইতে তাদের সঙ্গে এখনো পর্যন্ত সংখ্যায় কতজন শিক্ষক শিক্ষাকর্মী যোগ দিলেন সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার থেকেও বড় বিষয় যে তারা সমগ্র শিক্ষক শিক্ষাকর্মী সমাজের জন্য তাদের সপরিবারে সরকারি প্রকল্পের অধীনে সুচিকিৎসার বন্দোবস্ত করার তাগিদে কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, রাজ রোষ উপেক্ষা করে এবং বিপুল শারীরিক ক্ষয়ক্ষতি স্বীকার করে তাদের যেই অদম্য জেদ এবং উৎসাহ, এবং তারা যেভাবে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পদযাত্রাটি সম্পন্ন করে যাচ্ছেন, তার জন্য তারা আমার থেকে বয়সে ছোট, আমার ভাতৃপ্রতিম, কিন্তু আমি তাদের শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই। একটা প্রচার করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তো অনেক দুর্বলতা আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ব্যাপক সংস্কার সাধনের প্রয়োজন। তাহলে কেন শিক্ষক শিক্ষাকর্মীরা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অংশগ্রহণ করবেন? এই ধরনের প্রচার অত্যন্ত অসত্যের উপর দাঁড়িয়ে আছে। বিভিন্ন মেডিক্লেম পলিসি বেসরকারি সংস্থার চালু আছে, এবং শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের সাধ্যের বাইরে গিয়ে তাদের পরিবার পরিজন অসুস্থ হয়ে পড়লে তার অন্তত চিকিৎসার সময় যাতে একেবারে অসহায় অবস্থায় পড়তে না হয়, সেই ভাবনা থেকে বেসরকারি সংস্থার বিভিন্ন মেডিক্লেম পলিসি কিনেছেন এবং কিনছেন। কিন্তু সেই সব পলিসির প্রিমিয়াম প্রতি বছর বাড়ছে, এবং তারা পলিসি করাবার সময় যে যে সুযোগ সুবিধার কথা বলেন, পরবর্তীকালে যখন সত্যিই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তখন সেই সব সুযোগ সুবিধার অনেকগুলি কিন্তু পাওয়া যায় না। একে আমাদের 40% ডিএ বকেয়া, পেনশনারদের 40% ডিয়ারনেস রিলিফ বকেয়া। কবে রাজ্য সরকার ডিএ দেবেন, কবে সুপ্রিম কোর্টের রায় বেরোবে, সবটাই অনিশ্চিত। শিক্ষক শিক্ষাকর্মীদের, বিশেষত প্রাথমিক শিক্ষক যারা অবসর নিয়েছেন দীর্ঘদিন আগে, তাদের পক্ষে সত্যিই এই চিকিৎসা কেনা বা বেসরকারি সংস্থার মেডিক্লেম পলিসি করানো সত্যিই অসম্ভব। আর বাস্তবে
ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যতই সীমাবদ্ধতা থাকুক, যতই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সংস্কারের প্রয়োজন থাকুক, আমি সে বিষয়ে আসব, কিন্তু একথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের একজন পলিসি হোল্ডার বা একজন গ্রাহক হিসেবে, যে ভারতবর্ষে এমন কোনো বেসরকারি সংস্থার কোনো মেডিক্লেম পলিসি নেই যে মেডিক্লেম পলিসি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে উন্নত মানের বা শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মচারীদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে এই অন্য মেডিক্লেম পলিসির থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনেক 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 উন্নত। আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমরা অংশগ্রহণ করি, তারপরে তার সংস্কার সাধনের চিন্তাভাবনা করা যাবে। দীর্ঘ 42 বছর সংগঠন করছি, সেই অভিজ্ঞতা থেকে যে রূঢ় বাস্তবটা উপলব্ধি করেছি তা হচ্ছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, তাদের কর্মচারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ সর্বদা সরকারের সঙ্গে থাকতে ভালোবাসেন। কখনো সরকারকে চোখের মণির মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো, কখনো পেটের লিভারের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে তারা কর্মচারী আন্দোলন থেকে দূরে সরে থাকেন। বাকি যারা আছেন তাদের একটা বড় অংশ প্রত্যাশা করেন যে তাদের পেশাগত দাবিগুলো মিটবে, প্রত্যাশা করেন যে 4 বছরের যে বকেয়া রাজ্য সরকার দেয়নি সেটা রাজ্য সরকার দেবেন, প্রত্যাশা করেন 40% বকেয়া ডিএ পাওয়া যাবে, প্রত্যাশা করেন কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, শিক্ষা ভাতা, পরিবহন ভাতা এগুলো পাওয়া যাবে, প্রত্যাশা করেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের যে ব্যক্তিগত অংশগ্রহণ অত্যন্ত জরুরি, এই বিষয়টা তারা বিস্মৃত হন। ভাবনাটা অনেকটা এইরকম, ভারত স্বাধীন হলে আমার জেলাও স্বাধীন হবে, তাহলে আর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ব্রিটিশের বিরাগভাজন হওয়ার প্রয়োজনটা কি? আজকেও সেই একই মানসিকতা কাজ করছে যে পেশাগত দাবিগুলো আদায় হয়ে গেলে তো আমরাও পাবো, তাহলে কি দরকার বাবা রাজরোষে পড়ার, কি দরকার বাবা চাকুরি ক্ষেত্রে সমস্যা তৈরি করার, কি দরকার বাবা শাসক দলের বিষ নজরে পড়ার। আমি সমস্ত কর্মী সমাজের কাছে সবিনয় আবেদন করব, আপনাদের এই মনোভাব যদি না বদলায়, যদি আপনারা অধিকারটা অর্জন করার ক্ষেত্রে নিজেরা অংশগ্রহণ না করেন, তাহলে কোনো নেতা, কোনো সংগঠন, কোনো আন্দোলন আপনাদের পেশাগত দাবি পূর্ণ করতে পারবে না। এ কথা মনে করার কোনো কারণ নেই। কেন্দ্র সরকার, অন্য বেশিরভাগ রাজ্য সরকার, তারা তাদের কর্মীরা আমাদের থেকে আর্থিক এবং অধিকারগত প্রশ্নে অনেক এগিয়ে আছেন। তার মানে এই নয় যে সেই সব সরকারগুলো যারা পরিচালনা করছেন সেই শাসক দল অত্যন্ত কর্মী বৎসল। কারণটা হচ্ছে এইখানে যে ওই সমস্ত রাজ্যে বা কেন্দ্রে সমস্ত কর্মী সংগঠন ঐক্যবদ্ধভাবে সরকার বা মালিকের বিরুদ্ধে পেশাগত দাবিতে সোচ্চার হন এবং মালিককে বাধ্য করেন তাদের দাবি পূরণ করতে। কিন্তু পশ্চিমবাংলায় আমরা সংখ্যাগরিষ্ঠ অংশ বলি সরকারটা আমার বন্ধু সরকার, আন্দোলনে আমি নেই বাবা, ক্ষুদিরাম অন্য লোক হোক, আমি স্বাধীনতাটা পাবো নেব, কিন্তু আমি বাবা ক্ষুদিরামের সঙ্গে যেতে পারবো না। এই মানসিকতা ত্যাগ না করলে কোনো পেশাগত দাবি অর্জন হবে না। অনুপরা, অনুপ, শ্রীমন্ত, লুৎফুল, সিদ্ধানন্দ, অরুণ, আরও কয়েকজন রয়েছেন, তারা সংখ্যায় কম, কিন্তু তারা যে মহৎ উদ্দেশ্যে এবং সমগ্র শিক্ষক, শিক্ষাকর্মী সমাজের কাছে
এই অতি প্রয়োজনীয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা পৌঁছে দেওয়ার জন্য জীবনপণ লড়াইয়ে নেমেছেন শিক্ষক শিক্ষাকর্মী সমাজের। কিন্তু সংগঠনগতভাবে হোক ব্যক্তিগতভাবে হোক এই লড়াইয়ে অংশ নেওয়া দরকার, প্রয়োজন। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কিছু অসঙ্গতি আছে। যেমন ধরুন, এই হেলথ স্কিমে বেতন এবং পেনশন ভেদে বিভিন্ন উপভোক্তাদের জন্য ভিন্ন ভিন্ন সুযোগ। যারা অনেক বেশি বেতন পান, অনেক বেশি পেনশন পান, তাদের জন্য বড় কেবিন। যারা একটু কম পান তাদের জন্য ছোট কেবিন। যারা আরও কম পান তাদের জন্য সেমি প্রাইভেট কেবিন। আবার যারা একেবারে নিচের তলার কর্মচারী বা পেনশন পান অনেক কম, তাদের জন্য জেনারেল বেড। এটা অত্যন্ত অন্যায়। একটা মেডিক্লেম পলিসি, সেটা সরকার পরিচালনা করছেন, কিন্তু সেই মেডিক্লেম পলিসি নেওয়ার জন্য প্রত্যেকে 6,000 টাকা করে বছরে প্রিমিয়াম দিচ্ছেন। তাহলে কেন যাদের বেতন বা পেনশন বেশি তাদেরকে এই হেলথ স্কিম বেশি সুবিধা দেবে, যাদের বেতন বা পেনশন কম তাদেরকে কম সুবিধা দেবে? দ্বিতীয় যে বিষয়টা, একজন গ্রুপ ডি কর্মচারীকেও বছরে 6,000 টাকার প্রিমিয়াম দিয়ে এই স্কিমে অন্তর্ভুক্ত হতে হবে। অথচ আইএএস আইপিএস অফিসাররা, যাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম রয়েছে, তারা কিন্তু কোনো প্রিমিয়াম না দিয়ে রাজ্য কর্মীদের প্রিমিয়ামের টাকায় এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। এই প্রথা, এই নিয়ম অবিলম্বে দূর হওয়া প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টা, 2009 সালে এর রেট চার্ট তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে। আজকে 2025 সাল। মোদি দিদি সরকারের সৌজন্যে স্বাস্থ্য এবং চিকিৎসা আজকে আর কোনো সরকারি পরিষেবা নেই। এটা পুরোপুরি একটা মহার্ঘ পণ্য। 2009 সালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্রের দাম, চিকিৎসকদের ফিস, হাসপাতালের বেড ভাড়া, এগুলো যা ছিল, বা বিভিন্ন শল্য চিকিৎসার খরচ যা ছিল, আজকে 2025 সালে কয়েক গুণ বেড়েছে। স্বাভাবিকভাবে 2009 সালের ওই রেট চার্টে আজকেও যখন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বিভিন্ন বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালগুলোকে ক্লেম মেটায়, তখন বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালগুলো 1 নম্বর রুগীদের আগেই ফিরিয়ে দেয় যে বেড নেই, যেই শোনে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। আর 2 নম্বর, রুগীদের স্পষ্ট বলে দেয় যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আমরা যে টাকাটা পাবো তার থেকে যে বাড়তি খরচ আমাদের হবে, আমাদের নিয়মে সেই টাকাটা আপনাদের কিন্তু আনঅফিসিয়ালি দিতে হবে। তা আমরা দাবি করেছি অবিলম্বে 2025 সালের মূল্য অনুসারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেট চার্ট সংশোধিত করতে হবে। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে এমপ্যানেল বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এগুলো সবই প্রায় 90 থেকে 92% কলকাতা এবং তার সংলগ্ন এলাকা। স্বাভাবিকভাবে বিস্তীর্ণ জেলায় যে অসংখ্য কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বাস করেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ নিতে গেলে তাদেরকে এই কলকাতা বা সংলগ্ন অঞ্চলে আসতে হয়। এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। একটা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে, আর একজন পুরুলিয়ার মানুষ তিনি কলকাতায় ছুটে আসবেন, এটা বাস্তবে সম্ভব নয়। যার ফলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত আছেন, বছরে 6,000 টাকা দেন, তারপরেও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ নেন না
এরকম উপভোক্তার সংখ্যা প্রচুর। তারা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা রেখেছেন যখন খুব বড়, অত্যন্ত ব্যয়বহুল কোনো চিকিৎসার প্রয়োজন হবে, শল্য চিকিৎসার প্রয়োজন হবে, তখন এই হেলথ স্কিমটা তাদের কাজে আসবে। আমরা দাবি করেছি যে অবিলম্বে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন একেবারে ব্লক স্তরের নার্সিংহোমগুলোকেও এই স্বাস্থ্যসাথী নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমও সমস্ত এদের নার্সিংহোম ব্লক স্তর পর্যন্ত যুক্ত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, তৃতীয়, স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত দুটো প্রকল্পেই 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে মাত্র 2 লক্ষ টাকা। আনলিমিটেড ক্যাশলেস চিকিৎসার সুবিধে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে প্রসারিত করতে হবে। আরেকটি বিষয়, 2 লক্ষ টাকার পরে যে খরচ, তার জন্য অনলাইনে ক্লেম দিতে হয়। আমি জানি না ঠান্ডা ঘরে বসে যারা এইসব সিদ্ধান্ত নেন তারা কতটুকু খবর রাখেন যে কতজন অনলাইনে ক্লেম সাবমিট করার ব্যাপারে যে প্রযুক্তিগত দক্ষতা এইটা তাদের আছে, যার ফলে বহু কর্মচারী ভোগেন। এই প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে। যারা অনলাইনে সাবমিশন করতে পারবেন ভালো, যারা পারবেন না তাদের জন্য প্রতি জেলায় সদর দপ্তরে, সম্ভব হলে ব্লক স্তর পর্যন্ত তাদেরকে কিন্তু পেপার সাবমিশন করার অধিকার দিতে হবে। আর এ বিষয়ে বিস্তারিত কিছুতে যাচ্ছি না, শুধু একটা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনেক সংস্কার সাধনের প্রয়োজন আছে, কিন্তু তারপরেও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কিন্তু এমন একটা স্কিম যেটা অন্য যে কোনো মেডিক্লেম পলিসির থেকে রাজ্য কর্মীদের পক্ষে লাভজনক। কাজেই সংস্কারের দাবিতে আমরা নিশ্চয়ই আন্দোলন করব, কিন্তু তার আগে শিক্ষক শিক্ষাকর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত হতে হবে। অন্তর্ভুক্ত হলে তবে তো সংস্কারের দাবিতে আন্দোলনে আপনারা সামিল হতে পারবেন। ইতিমধ্যে কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং আরও বেশ কিছু সরকার তাদের সরকারি হেলথ স্কিমের অধীনে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের এনেছেন। তো তারা যদি পারেন, তো পশ্চিমবাংলার রাজ্য সরকার কেন পাবেন না? দীর্ঘায়িত করব না। শিক্ষক শিক্ষাকর্মী সমাজের কাছে একটা আবেদন থাকবে, অনেক দিন হলো, আজকে 10ম দিন, অনুপদের শারীরিক অবস্থা খুব ভালো নয়। আমি আবেগের থেকে বাস্তব পরিস্থিতি এবং যুক্তির বিষয়টা বেশি গুরুত্ব দিই। আজকে তাদের যে শারীরিক পরিস্থিতি, আমি জানি না শারীরিকভাবেই তারা আর কতদিন এই পদযাত্রা টেনে যেতে পারবেন। এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীরা বড় সংখ্যায় সংগঠনগতভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক এই পদযাত্রায় অংশ নেননি, কিন্তু আপনাদের দাবিতে আপনাদেরই ভাইয়েরা যে জীবনপণ লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ে আপনারা যদি তাদের সাথী না হন, আপনারা যদি তাদের সাহায্য না করেন, আপনারা যদি সেই পদযাত্রার অংশ না হন, তাহলে সেটা আপনাদের পক্ষে কতটা যুক্তিযুক্ত এটা আপনারা ভাববেন। একটা কথা বলি, যে কোনো আন্দোলন আমরা শুনেছিলাম, দীর্ঘদিন ধরেই আমরা শুনেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। অনুভরা কার্যত একলাই চলছে। কয়েকজন 20-22 জন শিক্ষক শিক্ষাকর্মী তারা পদযাত্রায় অংশগ্রহণ করছেন। আমি আবারও সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে
আবেদন রাখব, কে কোন সংগঠনে আছেন ভুলে যান। আমরা যারা বড় বড় সংগঠন, যাদের নাম সংবাদ মাধ্যমে কর্মচারী আন্দোলনের মুখ হিসেবে ফুটে ওঠে, আমরা তো কেউ আজ পর্যন্ত আমাদের কোনো পেশাগত দাবিতে, সে ডিএর দাবি বলুন, সে যে প্রতিহিংসামূলক বদলি নীতি তার বিরুদ্ধে বলুন, সচিবালয় যে ডিটেলমেন্ট তার বিরুদ্ধে বলুন, রূপা 2019-এ ডিএর প্রসঙ্গ না থাকা বলুন, একের পর এক সংগঠনগুলোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে সংগঠন করার, ইউনিয়ন করার, অ্যাসোসিয়েশন করার, তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটি অর্জিত অধিকার আজকে হরণ করে নিয়েছেন সরকার। তা আমরা যারা সংবাদ মাধ্যমে অন্তত কর্মচারী আন্দোলনের মুখ হিসেবে আমাদের দেখানো হয়, আমরা তো এই সাহস দেখাইনি যে এইরকম বড় বড় দাবিতে, অত্যন্ত জ্বলন্ত দাবিতে, বা এই যে ব্যাপক নিয়োগ দুর্নীতি, স্থায়ী পদে 7 লক্ষাধিক স্থায়ী পদে কোনো নিয়োগ নেই, এই শূন্য পদে নিয়োগ করতে হবে, স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে, 1 দশকে 7,000 স্কুল উঠে গেছে, 7,200, আবার সম্প্রতি 8,227টা স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকারি স্কুল শিক্ষা পাঠ্যক্রম পরিকল্পিতভাবে রাজ্য সরকার তুলে দিয়েছে। তো এই সব জ্বলন্ত দাবিতে আমরা তো এই 800 কিলোমিটার পদযাত্রার মতো একটা সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারিনি। সেখানে যে কটা অল্প বয়সী ছেলে এই সাহস দেখিয়েছে, আসুন না আমরা তাদের পাশে দাঁড়াই। আমি বিশ্বাস করি যে প্রত্যয়, যে দৃঢ় প্রতিজ্ঞা এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অনুব্রা এই পদযাত্রা করছে, সেই পদযাত্রার উদ্দেশ্য সফল হবে এবং একটা না একটা সময় সরকার বাধ্য হবে এই দাবি মেনে নিতে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যে শিক্ষক শিক্ষাকর্মীদের একটা অধিকার, এটা প্রতিষ্ঠা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।